আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আছি নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে। আজকে নবম শ্রেণীর আমাদের সপ্তম ক্লাস। আমরা এক্সপিরিয়েন্স 3 অর্থাৎ চ্যাপ্টার 3-তে আছি। এখানে 3.1.1, 3.2.1, 3.3.1, 3.3.2 এর উত্তর আজকে আমরা বের করব। আমাদের এই এক্সপিরিয়েন্স বা অধ্যায়ের নাম হচ্ছে দ্য সেন্স অফ বিউটি। বাংলা অনুবাদ করলে আমরা বলতে পারি এটা অর্থ হচ্ছে সৌন্দর্যবোধ। তো প্রথমটা কি বলেছে একটু দেখি আমরা। 3.1.1 এ ইনস্ট্রাকশন বলছে লুক এট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্যাকেজ ট্যুরস গিভেন বিলো। যে ট্যুর যে প্রতিষ্ঠানগুলো আছে, ইভেন ট্যুর ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানে যেরকম বিজ্ঞাপন দিয়ে থাকে অনলাইনে, যে কক্সবাজার বা সাজেক বা সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে যাবে, তো সেখানে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেরকম একটা বিজ্ঞপ্তি নিচে দেওয়া আছে, দুইটা বিজ্ঞপ্তি আমরা দেখবো একটু পর। ইন গ্রুপস মেক এ চয়েস অফ প্যাকেজ ট্যুর দ্যাট ইউ আর গোয়িং টু টেক ইফ ইউ আর আস্কড টু। যদি তোমাকে বলা হয় তাহলে যেন তুমি একটা প্যাকেজ ট্যুরের পছন্দ করতে পারো, তাই এগুলো পড়তে বলেছে নিচে, ওদের কি কি সুযোগ সুবিধা দিবে সেটা পড়তে বলেছে। দেন আস্ক এন্ড আনসার ফলোইং কোশ্চেন্স। এরপর যে প্রশ্ন আছে নিচে সেগুলো উত্তর দিতে বলেছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাজেক ভ্যালি, অর্থাৎ সাজেক। সে সাজেকের কথা আমরা অনেক শুনি, ঘুরতে যাওয়ার কথা। যারা মানে ঘোরাঘুরি পছন্দ করেন তাদের জন্য সাজেক একটা বিশাল পয়েন্ট। আচ্ছা, তো এখানে আমরা এখানে অনেক সময় কাটাবো না এগুলো পড়ে, কারণ এখানে খুব একটা তেমন কিছুই নেই প্রশ্ন, এখান থেকে কোনো প্রশ্ন নেই বিদায় আমরা এখানে এগুলো নিয়ে তো বেশি সময় কাটাবো না। দেখো জাস্ট বলা আছে ট্যুর প্যাকেজে 6,000 টাকা পার পারসন, 2 দিন 3 রাত। তারপরে কি কি করবে ওরা দেখাবে, গাড়ি দেখাবে, 7টায় কোথায় যাবে, নাস্তা দিবে 7:30টায়, কোথায় যাবে 10টায়, 1টা থেকে, এগুলো অনেক বর্ণনা। ঠিক আছে, এগুলো আর খুব একটা আমাদের কাজে দেবে না আর কি। পড়া, রিডিং পড়া ছাড়া, শব্দ অর্থ জানা ছাড়া এখানে আমাদের কোনো কাজ নেই। কক্সবাজার ট্যুর প্যাকেজ 3 দিনের 3 রাতের, ট্রাভেল কস্ট হচ্ছে 6,500 টাকা পার পারসন। ওকে, একই অবস্থা এখানে কোন দিন কি করবে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কোশ্চেন আনসারে। ডু ইউ লাইক টু ট্রাভেল? তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? ইয়েস, আই লাইক টু ট্রাভেল, এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আমি ভ্রমণ করতে পছন্দ করি। হোয়াট ট্যুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট? কি ধরনের পর্যটনের জায়গাগুলোতে তুমি যেতে পছন্দ করো? আই লাইক টু ভিজিট কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড অ্যান্ড সাজেক এটসেট্রা। এটা হচ্ছে আমাদের উত্তর। আমি কক্সবাজার, সাজেক বা সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পছন্দ করি। হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেসেস? এই জায়গাগুলো পছন্দ করার কারণটা কি? দ্য প্যানোরামিক ভিউ, একদম মনোরম দৃশ্য, ন্যাচারাল সিনারি, প্রাকৃতিক দৃশ্য। আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেসেস, এগুলোর কারণ হচ্ছে এই জায়গাগুলোকে পছন্দ করার এটাই কারণ। হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটোস আর অ্যাডভার্টাইজিং এন্ড হোয়াট এলস? তুমি কিভাবে কোথাও যে যাবা সেটা কিভাবে সিদ্ধান্ত নাও? বা অন্যদের মানে ভ্রমণের গল্প শুনে, ছবি দেখে, বিজ্ঞাপন দেখে, না কিভাবে? আমাদের উত্তর হচ্ছে আই ডিসাইড প্লেসেস বাই লিসেনিং টু আদার পিপলস ট্রাভেল স্টোরিজ। অন্য মানুষরা যখন তাদের ভ্রমণের গল্প করে আমি তখন সিদ্ধান্ত নিই আমিও যাব। তাদের ফটোগুলো যখন দেখি, বা সামটাইমস বাই সিইং অ্যাডভার্টাইজিং অন নিউজ পেপার, পত্রিকা যখন বিজ্ঞাপন দেখি তখন আমি খুব অনুপ্রাণিত হই কোথাও যাওয়ার জন্য। আচ্ছা, হাউ হ্যাভ ইউ মেড ইউ চয়েস ফ্রম দ্য অ্যাবাভ টু টুরিস্ট অ্যাট্রাকশন? যে দুটো ছবি দেওয়া আছে সাজেক এবং কক্সবাজারের, এটা দেখে তোমাকে যদি চয়েস করতে বলে তাহলে তুমি কোনটা চয়েস করবে? হিয়ার দ্য প্যাকেজ ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ কক্সবাজার টু ইন্সপায়ার্স মি এ লট টু চুজ ফ্রম দ্য অ্যাবাভ টু টুরিস্ট অ্যাট্রাকশন। দুইটা জায়গা থেকে দুইটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন থেকে আমার পছন্দ হবে হচ্ছে কক্সবাজারের যে বিজ্ঞাপনটা আছে সেটা দেখে। এখন 3.2.1 আসি আমরা। এখানে কি বলেছে দেখি আমরা। নাও ইন সেম গ্রুপ রিফ্লেক্ট অন দ্য স্টেপস দ্যাট ইউ হ্যাভ ফলোড টু মেক ইউর চয়েস। লেটার রাইট এ শর্ট টেক্সট ডেসক্রাইবিং অল দ্য স্টেপস ইউ হ্যাভ ইউজড ইন ইউর চয়েস মেকিং প্রসেস। ফাইনালি শেয়ার ইউর টেক্সট উইথ দ্য ক্লাস। দ্য ফলোইং স্টেপস আর টু হেল্প ইউর রাইটিং। 3.2.1 কি বলেছে যে মানে
আমরা যে গ্রুপে অনেক সময় বন্ধুদের গ্রুপে মানে দল বেঁধে যায় না কোথাও ঘুরতে, তো সেখানে বন্ধুরা তো চয়েস করে যে আমরা অমুক অমুক কারণে ওই জায়গাতে যাওয়া উচিত, আবার অনেকে তার বিপক্ষে যুক্তি দেয়। তো এগুলো নিয়ে রাইট এ শর্ট টেক্সট ডিসক্রাইবিং অল দ্য স্টেপস। তো এখানে কিছু স্টেপস বা পদক্ষেপের কথা বলা আছে যে কীভাবে একটা জায়গা আসলে ফাইনালি চয়েস হয়। হুট করে তো সিদ্ধান্ত হয় না যে চলো আমরা এখানে চলে যাই, এমন তো হয় না। তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, মানুষ বন্ধু বান্ধব সবাই একসাথে হওয়ার ব্যাপার আছে। তো সবগুলো মিলিয়ে এখানে বিভিন্ন স্টেপগুলো দেখানো আছে। রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু মেক রাইট চয়েস, মানে সঠিক পছন্দ করার জন্য কি করতে হবে, বিজ্ঞাপনগুলো খুব ভালো করে দেখতে হবে। ডিসকাস ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং অ্যান্ড আনইন্টারেস্টিং পার্ট অফ ইউর ট্যুর প্যাকেজ। তোমার এই যে ট্যুর প্যাকেজ যেটা আছে সেখানে যে সবচেয়ে মজার এবং আনইন্টারেস্টিং যে অংশটুকু আছে সেই অংশটুকু গ্রুপে আলোচনা করতে বলছে আর কি। খুব এখানে খুব মজার এবং খুবই বাজে কোন বিষয়গুলো থাকতে পারে সেটা আলোচনা করতে বলেছে। মেক ইউর ওন চয়েস অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন্স উইথ দ্য গ্রুপের সাথে তোমার যে পছন্দ সেটা নিয়ে আলোচনা করো, তারপর হচ্ছে এবং অন্যদের সাথে শেয়ার করো। ইন মেকিং আওয়ার চয়েস উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। আমরা কোথাও জায়গা পছন্দ করার সময় শুধুমাত্র যে আমরা নিজের অনুভূতিটাকে হিসাব করি না, আমরা এখানে কি করি, আমরা কনসিডার করি আমাদের চিন্তা ভাবনাটাকে কনসিডার করি। উই কনভিন্স দ্য অপোজিং অপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। উই কনভিন্স, আমরা কনভিন্স করি কি, এই যে অপোজিং অপিনিয়নগুলো, যে অনেক সময় যে অনেক একটা বলা হয়ে থাকে যে ওই জায়গা থেকে এটার প্রবলেম হতে পারে, তো এটা হচ্ছে অপোজিং আইডিয়া। বা কোনো একজন বন্ধু বলতে পারে যে না আমরা ওখানে না গেলে পারি। তো এটা কিভাবে কনভিন্স করতে হবে, যে যেতে চাচ্ছে না তাকে তো কনভিন্স করতে হবে যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে সেটা। হোয়াইল অ্যাড্রেসিং দ্য কাউন্টার আর্গুমেন্ট উই অ্যাকনলেজ দ্য অপোজিং ভিউ অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইট উইল নট বি দ্য বেস্ট অপশন ফর আস। তো আমরা যখন একটু আর্গুমেন্ট দিই তখন কিন্তু আমরা বলে থাকি কী কারণে, মানে আমরা ওটাকে অ্যাড্রেস, মানে কী কারণে আমরা সেখানে যাবই যাব। কাউন্টার আর্গুমেন্ট দিতে হয় যে না আসলে তুই যেটা বলছিস সেটা ভুল বলছিস, আমরা আসলে ওখানে যাওয়া উচিত আমাদের। তো সেক্ষেত্রে কী দিতে হয়, এখানে অনেকটা মানে প্রথমে সে যে প্রবলেম দেখায় সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করতে হয়, ওকে, তারপর বলতে হয় যে না আসলে সমস্যা থাকলে ওই জায়গাটাই আসলে বেস্ট অপশন। Finally, after a long argument, we came to a consensus and choose the best option for us. অবশেষে অনেক দীর্ঘ আর্গুমেন্টের পরে we came to consensus. Consensus মানে কি? Consensus মানে হচ্ছে একমত হওয়া বা সম্মতিতে আসা। আমরা সম্মতিতে আসলাম এবং choose the best option for us, আমাদের জন্য সবচেয়ে ভালো যেটা সেটা পছন্দ করলাম। এখন আমরা যখন লিখবো সেটা কীভাবে লিখবো বলছে, একটা এই যে শর্ট টেক্সট লিখতে বলছে না, আমরা শর্ট টেক্সট লিখলাম। লাস্ট ইয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ড সাজেস্টেড আস টু গো টু সেন্ট মার্টিন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। ডিসেম্বর মাসে কোথাও ঘুরতে যাওয়ার জন্য গত বছর আমাদের এক বন্ধু সাজেস্ট করছিল। দেন উই টক টু এ নাম্বার অফ ট্যুর ম্যানেজমেন্ট অফিস। এরপর আমরা বেশ কয়েকটা ট্যুর ম্যানেজমেন্ট অফিসের সাথে কথা বললাম। উই ডিসকাসড ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং অ্যান্ড আনইন্টারেস্টিং পার্টস অফ আওয়ার ট্যুর প্যাকেজ। আমরা ওখানে কথা বললাম এইখানে আসলে মজার বা বাজে কী অভিজ্ঞতা হতে পারে সেটা নিয়ে কথা বললাম। বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছ তুমি এখানে দেখতে পাচ্ছ না, এই লেখাটা আমি জাস্ট এই মানে লিস্ট থেকে নিয়ে এসেছি। সো আমি আর এখানে এটা অর্থ করছি না, যেহেতু আমি অলরেডি একবার অর্থ করে দিয়েছি। ঠিক আছে, এখন আসলে 3.3.1-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে ক্লাসের পড়া হচ্ছে এটা। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব এটা খুবই মানে কঠিন মনে হতে পারে যদি তুমি মনোযোগ না দাও। Argumentative লেখা নেই। In everyday life, often you make arguments and use example, quotes and evidence to say that someone or something is best among the alternatives. প্রত্যেক জীবনে আমরা অনেক সময় নিজের কারোর সাথে তর্ক করলে বা কোনো বিষয়ে যখন কথা বলতে যাই তো সেটাকে আমরা উদাহরণ দিয়ে, মতামত দিয়ে, প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা যে কথাটা বলছি সেটা তো অন্য যে অল্টার বিকল্পগুলো কথা বলা হচ্ছে সে আমারটা ভালো বা আমরা যেটা বলছি সেটা ভালো। সামটাইমস হি অলসো রাইট টেক্সট
হোয়ার ইউ এক্সপ্লেন হুইচ ইজ বেস্ট অপশন ইউজিং এভিডেন্স। অনেকটা প্রমাণ দিয়ে আমরা লিখি যে আসলে কোন অপশনটা বেস্ট অপশন, সেটা ব্যাখ্যা করি। এই যে টাইপটা মানে টেক্সটের যে এই ধারাটাকে বলা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। ঠিক আছে, আর্গুমেন্টেটিভ এসে মানে কি, বিতর্কমূলক প্রবন্ধ। ঠিক আছে, আমরা লিখতে পারি এটা, এখানে লিখি বিতর্ক, দেখা যাচ্ছে না অবশ্যই, তাই না? দেখি আমরা নিয়েছি বিতর্কমূলক প্রবন্ধ। প্রবন্ধ আচ্ছা, বিতর্কমূলক প্রবন্ধ বলা যায় এটাকে, বা যুক্তিমূলক প্রবন্ধ কিন্তু বলতে পারো তুমি। এটা তোমার একদম ইটস ইউর লিবার্টি, আই ক্যান সে। আচ্ছা, এখন আমরা এই পড়াতে চলে যাচ্ছি। আর্গুমেন্টেটিভ এসেটা মানে কি, বিতর্কমূলক প্রবন্ধটা কি দেখো তো। an argumentative essay is a genre of writing in which you will argue for a reason or case. আর্গুমেন্টেটিভ এসে বলতে বোঝাচ্ছে যে লেখার ওই ধরনটাকে যেখানে তুমি কোনো একটা মতের পক্ষে বিতর্ক করছো যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে। ঠিক আছে, ওকে। তারপরে এটা লেখাটা দেখো অনেক বড়। ঠিক আছে, তুমি যখন তোমার বই থেকে পড়বে দেখবে যে অনেক বড়, অনেক লেখা। তো আমরা সমস্ত কথা পড়ার এখানে না পড়লেও চলবে, জাস্ট মূল পয়েন্টগুলো বোঝা দরকার আমাদের, তাই তো? দেখো, and based on the strength and weakness of the issue you have to take position on it. কোনো একটা বিষয়ের অনেক জোরালো মতামত থাকতে পারে, আবার কোনো বিষয়ে আবার দুর্বল যুক্তিও থাকতে পারে। সবগুলো বিষয় নিয়ে জেনে কোনো কিছুর পক্ষে মতামত দিতে হয়, কোনো কিছুর পক্ষ নিতে হয়। ইন এন আর্গুমেন্টেটিভ এসে, একটা বিতর্কমূলক রচনায়, ইউ আইদার আর্গিউ ইন ফেভার অর এগেইনস্ট অ্যান ইস্যু। হয়তো তুমি এর ওই কোনো একটা ইস্যুর পক্ষে অথবা বিপক্ষে কথা বলতে হয়। না, আর্গুমেন্টেটিভ এসে এইমস টু কনভিন্স দ্য রিডার টু এগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ। তুমি লেখাটাকে এমনভাবে লিখো যেন পাঠক তোমার এই যুক্তিটাকে পরামাত্র বিশ্বাস করতে চাইবে। An argumentative essay demands logical explanation of your position rather than your thoughts and feelings about it. এটা বিতর্কমূলক প্রবন্ধ তো কি থাকবে, এখানে যৌক্তিক একটা ব্যাখ্যা থাকবে। তুমি যে অবস্থান নিয়েছো, পক্ষে হোক বিপক্ষে হোক, সেখানে তোমার এটা একটা যৌক্তিক থাকবে। সেখানে তোমার ফিলিংসের কিছু থাকবে না, খালি আবেগ অনুভূতি কিছু থাকবে না, কিন্তু অনেক যৌক্তিক চিন্তা ভাবনার কথা থাকবে। Suppose you are trying to get your parents to buy a bicycle for you and you can offer one of two arguments in your favor. মনে করো তোমার সাইকেল খুব পছন্দ, সাইকেল একটা বলছো বাবাকে কিনে দেওয়ার জন্য, কিন্তু এখানে তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে সাইকেলটা তোমার কেন প্রয়োজন। তো এখানে দুই রকম কথা হতে পারে। ইউ শুড বাই মি এ বাইসাইকেল বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু। আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে কারণ আমি চাই তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও। এটা এক ধরনের কথা, এখানে কোনো যুক্তি নেই, এখানে আছে আবেগ। কিন্তু যুক্তিটা কোনটা? ইউ শুড বাই মি এ bicycle because cycling is good exercise, needs saves sometimes to get home from school. সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম এবং স্কুল থেকে আসার সময় এটা আমার সময় বাঁচিয়ে দেয়, বাসায় ফিরে সময় বাঁচাবে অনেকটা। এটা হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে লজিক্যাল, তাই না? দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি অন ফিলিংস। প্রথমটা হচ্ছে আবেগের উপর নির্ভরশীল, উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ। এর মধ্যে কোনো সত্য কিছু নেই, মন চাইছে তাই বলেছে। হোয়ার এজ দ্য সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল। দ্বিতীয়টাকে অনেকটাই যৌক্তিক মনে হচ্ছে। ইউর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্ড পজিটিভলি টু দ্য সেকেন্ড আর্গুমেন্ট। তো বাবা সাইকেল যে কিনে দিবেন, তিনি এই যে দ্বিতীয় যুক্তিটা শুনলে তিনি সেটা বিশ্বাস করবেন। আচ্ছা, এখন আসলে তো আমরা একদম পড়ায় আসি। সরি, নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট এন আর্গুমেন্টেটিভ এসে। একটা আর্গুমেন্টেটিভ এসে লেখার ক্ষেত্রে কি কি স্টেপ থাকে। প্রথম স্টেপটা হচ্ছে ফাইন্ড এন ইস্যু অর এ টপিক। এখানে একটা টপিক বা একটা বিষয়বস্তু খুঁজে বের করতে হবে, ভালো একটা বিষয়বস্তু যেটা নিয়ে বিতর্ক হতে পারে। চুজ ইউর পজিশন। তারপর তোমার একটা পজিশন থাকবে, তুমি কি পক্ষে বলবা না বিপক্ষে বলবা। তারপরে 3 নম্বরে আসো প্ল্যান ইউর এসে। এবার তুমি যে লিখবা, তোমার ওটা তো মানে পক্ষে বলো আর বিপক্ষে বলো, তোমার এর
এটা নিয়ে তো যুক্তি প্রমাণ সহ এই লেখাটা লিখতে হবে, যেন একজন মানুষ শুনে বা পড়ে সে অনেকটা আশ্বস্ত হয় যে তোমার কথাটাই সঠিক। আচ্ছা, এখন এই প্ল্যান ইউর এসেটাতেই আমরা যাচ্ছি। এসের প্ল্যানিংটা দেখো। সো লেটস প্ল্যান এন আর্গুমেন্টেটিভ এসে। তাই চলো আমরা একটা আর্গুমেন্টেটিভ এসে প্ল্যান করি। সেটা কি করতে বলছে? দ্য টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। যে অনলাইনে যে আমাদের পড়াশোনা হচ্ছে সেটা আসলে যে অফলাইন ক্লাস হয়, ফেস টু ফেস পড়াশোনা হয় সামনাসামনি বসে স্কুলে, তার বিকল্প হতে পারে অনলাইন লার্নিং। তো এই কথাটাকে এটার পক্ষে বিপক্ষে মতামত। আচ্ছা, এখন আমাদের এই ধরনের একটা আর্গুমেন্টেটিভ এসে বা বিতর্কমূলক প্রবন্ধ লিখতে কয়টা ধাপ যেতে হয় দেখতে হবে। দেখো, প্রথমে হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন, ভূমিকা থাকে। তারপরে থাকে হচ্ছে দ্য বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1 থাকবে, বডি প্যারাগ্রাফ 2 থাকবে, বডি প্যারাগ্রাফ 3 থাকবে, তারপর থাকবে কনক্লুশন। ঠিক আছে? তো কোথায় এটা, এই অংশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে মূল কথাটা। ঠিক আছে? এরপরে অনেক লম্বা বর্ণনা থাকবে, কিন্তু এটাই হচ্ছে মূল বক্তব্যটা এখানে। একটা প্রবন্ধ, বিতর্কমূলক প্রবন্ধ কীভাবে লিখে তার মূল কথাগুলো এখানে দেখো। কি বলছে এখানে দেখো তো। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস দ্য ইস্যু আর টপিক। এই ভূমিকাতে কি করা হয়, যে বিষয় বিতর্ক হবে সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, একটা টপিক নিয়ে ওর কিছু কানেক্টিং ইনফরমেশন এবং ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা নিয়ে একটা পটভূমি থাকবে। তারপরে আমি একটা তথ্য আর একটা তথ্যের সাথে সংযুক্ত থাকবে। থিসিস স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্ট হচ্ছে টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু। Here you have to write it clearly whether you are arguing in favor of online learning or face-to-face learning. Thesis স্টেটমেন্টের মধ্যে বলতে হয় তুমি কি ওই যে একটা বিষয় উত্থাপন করা হচ্ছে সেটার পক্ষে বলছো না বিপক্ষে বলছো, সেটা এখানে কি তুমি অনলাইন লার্নিং এর পক্ষে না বিপক্ষে, সেটা এখানে তোমাকে ক্লিয়ার করতে হবে, মানে ভূমিকাতেই। তারপর আসো বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ এখানে কি কোন অংশটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখো। টপিক সেন্টেন্স, স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন। এখানে একটা টপিক সেন্টেন্স থাকবে, যে কোন কিসের টপিক সেন্টেন্স? স্টেটমেন্ট টু এস্টাবলিশ ইউর পজিশন, তোমার পজিশনটাকে, তোমার মতামতটাকে এস্টাবলিশ করার জন্য এটা বলতে হবে। এক্সপ্লেন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, তোমার বক্তব্যটাকে, তোমার আর্গুমেন্টটাকে প্রমাণ দিয়ে তুমি সাপোর্ট করবে, ব্যাখ্যা করবে। তারপর আসবে কনক্লুশন। এরপর আসলে বডি প্যারাগ্রাফ 2, এখানে টপিক সেন্টেন্স থাকবে, সাথে আবার আগের মতোই জাস্ট একটা এক্সপ্লেন এবং তোমার যে মতামত থাকবে তার পক্ষে হোক বিপক্ষে হোক, তার এখন ওটার পক্ষে তুমি তোমার যথেষ্ট পরিমাণ সাপোর্টিং তথ্য থাকতে হবে, ব্যাখ্যা করতে হতে হবে, এবং কনক্লুশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 একই রকম। ঠিক আছে? তবে লেখাগুলো ভিন্ন হবে, স্ট্রাকচারটা একরকম। বডি প্যারাগ্রাফ 3-তে আসো, কাউন্টার আর্গুমেন্ট থাকবে, স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো এগেইনস্ট ইউর পজিশন। এখানে কাউন্টার আর্গুমেন্ট থাকবে, ওই যে তুমি যেটা নিয়ে কথা বলছো, পক্ষে হোক বিপক্ষে হোক, তোমার যে প্রতিপক্ষ থাকবে তারা যে কথাটা বলবে ওই বিষয়ে এখানে তুমি কিছু লিখতে পারো। এখানে কিছু লিখতে হবে তোমাকে, যে ওরা যেটা বলছে সেটা কেন ভুল, মানে ওদের কাউন্টার আর্গুমেন্টটা ভুল কেন, সেটা লিখতে হবে। এক্সাম্পল অফ দ্য কাউন্টার আর্গুমেন্টস, কয়েকটা উদাহরণ দিয়ে এটা বুঝতে হবে। তারপরে কনক্লুশন, মানে বডি প্যারাগ্রাফ 3 কনক্লুশনটা। এবার আসো আমাদের এই আর্গুমেন্টেটিভ এসের শেষ অংশটা কেমন হয়? সামারি অফ দ্য মেইন পয়েন্ট। ওই যে এতক্ষণ বলে আসছি, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3-তে যা বলেছি, ইন্ট্রোডাকশন থিসিস স্টেটমেন্টে যা বলে আসছি, তা এখন আমরা এখানে কি করব? সামারি অফ দ্য মেইন পয়েন্টস, এখানে মেইন পয়েন্টগুলো লিখতে হবে এক কথায়, রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন। আবার বলতে হবে তোমার পজিশনটাকে এখানে ক্লিয়ার করে দিতে হবে, তুমি এতক্ষণ পক্ষে বলছো না বিপক্ষে বলছো। আচ্ছা, মনে আছে 1 নম্বরটা আমরা কি বলছিলাম? প্ল্যান অফ রাইটিং দেয়া আছে। প্রথমে এতক্ষণ যেটা পড়লাম এটা প্ল্যানিং ছিল, এই প্ল্যানিং এর পরে কি আসবে? রাইট দেয়া আছে, সেটা লিখতে বলছে, এরপরে এডিট করতে বলছে, এরপরে ফাইনাল ড্রাফট করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এই এবার শুরু হচ্ছে লম্বা বয়ান, লম্বা আলোচনা।
মূল কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, আমি একটানে বলে যাচ্ছি, তুমি একটু খেয়াল করো। এই চ্যাপ্টারের পড়াটা হচ্ছে একবার তুমি শুনে বুঝতে না পারলেও বারবার পড়তে হবে, তাহলে বুঝতে পারবা, বা বারবার এই ভিডিওটা শুনতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবা। ইন্ট্রোডাকশন কি থাকবে? অ্যাটেনশন গ্রেভার। অ্যাটেনশন গ্রেভার মানে কি? মনোযোগ আকর্ষণকারী একটা বাক্য থাকবে এখানে। তো মনোযোগ আকর্ষণকারী বাক্যটা কেমন? ইট ডাজ নট গিভ রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রাদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। মানে কথাটা এমনভাবে বলতে হবে যেন পাঠক পড়া মাত্রই তার মনোযোগটা আকর্ষণ হবে, আরও প্রথম লাইনটা পড়ে পরের লাইনগুলো পড়ার জন্য মন চাবে। যেমন, ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্কুল অ্যান্ড ক্লাসরুম? এমন একটা স্কুল এবং ক্লাসরুম ছাড়া একটা বিশ্ব, একটা দুনিয়া কি তুমি কল্পনা করতে পারো? এবার আসো, এই ইন্ট্রোডাকশনের আরেকটা অংশ হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। এখানে ব্যাকগ্রাউন্ড টপিক বা কানেক্টিং ইনফরমেশন কি হতে পারে দেখো। দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। গত কয়েক বছর যাবৎ এরকম প্রথাগত যে শিক্ষা পদ্ধতি, এটা পরিবর্তন হয়ে গেছে, একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশন টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। তাদের সুযোগ সুবিধা থাকার কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস, মানে অফলাইনের পরিবর্তে অনলাইনে ক্লাস শিফট করে নিয়েছে। ইট বিকামস এ সিগনিফিক্যান্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন। করোনার পরবর্তী সময়ে মানে এটা অনেক বেশি একটা তাৎপর্যপূর্ণ একটা উদ্বেগের বিষয় বলা যায় এটাকে। এখন আসলে থিসিস স্টেটমেন্ট কী হবে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে থিসিস স্টেটমেন্টটা কি হতে যাচ্ছে? এখানে থিসিস স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট যেটা, সেটাকে কি বলছে? দিস ইজ ইউর ওপিনিয়ন, এটা তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ড। তুমি যে থিসিস স্টেটমেন্টের উপরে তুমি পুরোটা যে প্রবন্ধ লিখবা, সেটার এই বাক্যটার উপরে একটা বা দুইটা লাইনের উপরে পুরো ভিত্তি করে বাকিটা তুমি লিখবা। সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড। তাই এই লাইনগুলো হইতে হবে কেমন? খুবই স্ট্রং হইতে হবে এবং ভালো যুক্তি সম্পর্কিত হইতে হবে। ইউ উইল এক্সপার্ট অন ইট উইথ ফ্যাক্ট অ্যান্ড সোর্স, নট জাস্ট ফিলিংস। এখানে তথ্য দিয়ে সত্য উপস্থাপনের মাধ্যমে এটাকে বিস্তৃত করতে হবে, বিস্তার করতে হবে, অর্থাৎ 2 লাইন থেকে 10 লাইনে নিতে হবে। শুধুমাত্র তথ্য দিয়ে একদম ভালো সোর্স উল্লেখ করে, নট জাস্ট ফিলিং। এখানে কেবলমাত্র ফিলিংস দিলে, আবেগ দিয়ে এটা লেখা যায় না। এখন আসো তো, থিসিস স্টেটমেন্টটা লিখতে কি লাগবে? প্রথমে বাক্য শুরু হতে পারে এভাবে, টেমপ্লেট দেওয়া আছে। টেমপ্লেট মানে কি? একটা উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে কি আছে? অলদো, ইভেন দো, ইনস্পাইট অফ। অলদো মানে যদিও, ইভেন দো যদিও, ইনস্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট সত্ত্বেও, হোয়াইল যখন, হোয়ার এস যখন, প্লাস অপোজিং পয়েন্ট অফ ভিউ। ওই তুমি যে মতে কথা বলতে চাচ্ছ, যেটার পক্ষে, তার অপোজিট কথাটা নিয়ে আসতে হবে এখানে। তারপরে তোমার যুক্তিটা আসবে, তোমার মানে তুমি যেটা কথা বলছো সে তোমার আর্গুমেন্টটা আসবে, মতামতটা আসবে এখানে। এরপরে বিকজ, কারণ, দ্য রিজন ইউর আর্গুমেন্ট ইজ রাইট। তারপর লিখতে হবে তোমার যে যুক্তিটা সেটা কেন সঠিক। দ্য থিসিস স্টেটমেন্ট ফর দ্য টপিক মে বি। থিসিস স্টেটমেন্টটা এই টপিকের জন্য কি মানে কী রকম হতে পারে আমরা একটু পড়ি তো। দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহান্স লার্নিং। খেয়াল করো তাহলে কি, যদিও দিয়ে শুরু হয়েছে, যে আমরা টেমপ্লেটে দেখতে পাচ্ছি যদিও, তারপরে ইভেন দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো দিয়ে বাক্য শুরু হবে। আমরা এখানে লিখছি, বলে রাখা ভালো, আমরা অফলাইন শিক্ষার পক্ষে বলছি, অনলাইনের পক্ষে বলছি না। তাই এটা হচ্ছে অনলাইন লার্নিংটা, এটা হচ্ছে বিপরীত মতামত। তাই আমরা দো অলদের পর এটা নিয়ে আসছি। ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহান্স লার্নিং। ইট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এটা হচ্ছে আমাদের মতামতটা, ঠিক আছে। তারপরে এই যে বিকজ, কারণটা কি, কোন কারণে, এই যে এটা নিয়ে আসলাম, বিকজ লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা উপরে যে কথাগুলো বলেছি, কয়েকটা
লাইন পড়লাম না, সেটাকে ইফ উই পুট টুগেদার অল থ্রি পার্টস, এই যে এটা একটা অংশ দেখো, তারপরে যে থিসিস স্টেটমেন্টের উপরের অংশটা, ব্যাকগ্রাউন্ডের অংশটা, সেটা যদি আমরা একসাথে লিখি তাহলে কেমন দেখাবে? দুইটা অংশ দেখো, ব্যাকগ্রাউন্ড আর থিসিস স্টেটমেন্ট, এই দুইটা একসাথে করলে যেমন দেখাবে, এর যে এই লেখাটা এখানে পুরোটা আমরা নিয়ে আসলাম। এখন একটা বডি প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফে কি হবে? বডি প্যারাগ্রাফে কি করতে হবে দেখো তো, প্রথম টপিক সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স থাকবে, ঠিক আছে? টপিক সেন্টেন্সটা কেমন? এখানে দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট, তোমার মতের পক্ষে প্রথম কারণটা এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি? লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। শেখাটা মোস্টলি হ্যাপেন্স, বেশিরভাগ সময় ঘটে থাকে কিভাবে? কমিউনিকেশনের মাধ্যমে এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। কার কার সাথে? শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষার্থীর মধ্যে। আচ্ছা, এখন একটা টেমপ্লেটটা খেয়াল করো, এটা তোমাদের হেল্প করবে অনেকটা লেখার ক্ষেত্রে। এখানে টেমপ্লেটে কি আছে? ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস হোয়াই, ঠিক আছে? ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস হোয়াই ড্যাশ ইজ বিকজ, এটা দিয়ে তুমি শুরু করতে পারো। উই মে রাইট, আমরা কীভাবে লিখতে পারি? ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ দ্যাট লার্নিং ইজ টু ওয়ে প্রসেস অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন। বলছে যে অনলাইন পড়াটা আসলে মুখোমুখি বসে পড়ার মতো পড়াটাকে রিপ্লেস করতে পারে না। কারণ কি? এটা পড়াশোনাটা হচ্ছে দুই রকম প্রক্রিয়া, টু ওয়ে প্রসেস, মানে দ্বিমুখী প্রক্রিয়া। সেখানে কি হয়? এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর বা দুইজন শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগটা দরকার। এটা অনলাইন ক্লাসে সম্ভব না, ফেস টু ফেসে সম্ভব। এখন আসো সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান কোট অর ফ্রেজ। এই তুমি কথাটা বলছো, এর পক্ষে একটা মতামত দিতে হবে। সেটা কোনো একটা বইয়ের রেফারেন্স হতে পারে, সেটা কোনো একটা বিখ্যাত ব্যক্তির রেফারেন্স হতে পারে, সেটা কোনো একটা ব্যক্তির রেফারেন্স হতে পারে। তা আমরা দেখতে পাচ্ছি কি, অ্যাকর্ডিং টু মতে, নেম অফ দ্য অথর অর স্পিকার বলে দেখো, উই মে রাইট, আমরা লিখতে পারি কিভাবে? অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধু বলেছে বা আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, যখন আমি বাসায় পড়ি তখন আমি কিছু বুঝতে পারি না। আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস হিজ স্পিচ, যখন স্যাররা পড়ায় তাও আমি পুরোটা একসাথে বুঝতে পারি না। ইনফ্যাক্ট আসলে আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, যখন আমরা পরস্পর একসাথে বসে এটা নিয়ে আলোচনা করি, বোঝার চেষ্টা করি, তখন আমি বুঝতে পারি অ্যান্ড কমপ্লিট ফলোয়িং অ্যাক্টিভিটিস। এবং ওটা যদি কোনো অ্যাক্টিভিটিস দেওয়া থাকে, সেটা যখন একসাথে বসে করি তখন এটা ভালো করে বুঝতে পারি। এক্সপ্লেন হাউ দ্য কোট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট। এখন তুমি যে এটা কোটেশন দিছো, খালি লিখলেই হবে না, এটা বর্ণনা, এক লাইন দুই লাইনে বর্ণনা করতে হবে কেন, কিভাবে তোমার এটা এই কোটেশনটা তোমার লেখার সাথে মানে একদম সুইটেবল হয়। দেখো কিভাবে লিখতে বলছে, ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারাকশন ইজ এ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং। তার মানে ওই যে উপরের কথাটা দেখো, অ্যাক্টিভিটিসের কথা বলছে না, একসাথে বোঝার কথা বলছে, আলোচনা করার কথা বলছে, তারপরে এখানে বলেছে ইট শোজ দ্য ইন্টারাকশন ইজ মাস্ট ফর, তাহলে একটা ইন্টারাকশনটার প্রয়োজন কেন? যে ইফেক্টিভ লার্নিংয়ের জন্য। আচ্ছা, এখন আসো তারপরে পয়েন্টটাতে, হিয়ার ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি। Our first body paragraph conclusion may be, so we can say on, মানে এখানে এই অংশটা তুমি লিখলেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। ফার্স্ট বডি প্যারাগ্রাফটাকে কি করতে হয়? তো একটা টপিক সেন্টেন্স দিয়ে ভিন্ন ভাষায় লেখা যায়। So we can say online classes may help us to learn but can't replace face to face learning. এখন ওই যে এই লাইনটা, উপরের এই লাইনটা, তারপরে উপরের এই কোটেশন অংশটুকু, এখানে এই যে আমাদের বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স সহ যে কথাগুলো আছে, সেগুলোকে একসাথে লিখলে কেমন দেখায় দেখো, এই যে এই অংশটুকু, এটা একসাথে লেখার পরে এমনটা দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, বডি প্যারাগ্রাফ 2-তে তোমাকে লিখতে বলছে, কীভাবে লিখতে হবে সেই উপরের নিয়ম মেনে। প্রথমে একটা টপিক সেন্টেন্স দেখো, বডি প্যারাগ্রাফ 2-তে আমরা টপিক সেন্টেন্স লিখলাম, অফলাইন ক্লাসেস অফার এ মোর ইন্টারেক্টিভ লার্নিং
experience compared to online classes. ঠিক আছে, অনলাইন ক্লাসে অফলাইন ক্লাসে কি হয়, এখানে অফার এ মোর ইন্টারেক্টিভ লার্নিং। ইন্টারেক্টিভ মানে কি, দুইজন মানুষ একসাথে বসে যখন মত বিনিময় করে, এটা ইন্টারেক্টিভ একটা পড়ার একটা সুযোগ অভিজ্ঞতা তৈরি হয়, যেটা অনলাইন ক্লাসে সম্ভব নয়। ইন পার্সন interaction with teacher and peers allows for immediate clarification of doubt and build a sense of community. এখানে কোনো রকম পড়ার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকলে, বুঝতে কঠিন হলে, তাহলে এটা শিক্ষকদের সাহায্যে বা বন্ধুদের সাহায্যে এটা সমাধান করা যায়। বিল্ড এ সেন্স অফ কমিউনিটি, এবং একটা কমিউনিটি মানে কি, একটা সম্প্রদায় বা একটা গ্রুপের মতো গড়ে ওঠে। Additionally, offline classes provide a structured environment that can help students stay focused and disciplined. এখানে মনোযোগী হতে সাহায্য করে, অনেকটা শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে, যেহেতু এখানে স্ট্রাকচার্ড একটা এনভায়রনমেন্ট থাকে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকর্ডিং টু হেডমাস্টার অফ আওয়ার স্কুল, দেখো যে আমরা একটা অ্যাকর্ডিং টু একটা মতামত দিতে বলছে না, বডি প্যারাগ্রাফ 1-এ, আমরা 2-তেও এভাবে লিখলাম। ওকে, তারপরে দেখো ডেফিনেটলি এখানে বলছে, যেটা সার্টেনলি ক্লিয়ারলি বলছে না, ক্লিয়ারলির পরিবর্তে আমরা লিখছি ডেফিনেটলি দিয়ে একটা বাক্য দিয়েছি। তারপরে দেখো এখানে ওই যে সো দিয়ে যে একটা কানেক্টরস দিয়ে যে বাক্য শুরু হলো, আমরা এখানে হাউ এভার দিয়ে শুরু করেছি। ঠিক বডি প্যারাগ্রাফ 1 যেভাবে লিখতে বলেছে, বডি প্যারাগ্রাফ 2টা আমরা সেই নিয়ম মেনে একটু লিখেছি। ঠিক আছে, এখন আসলে বডি প্যারাগ্রাফ 3-তে। বডি প্যারাগ্রাফ 3-তে কি করতে হবে? কাউন্টার আর্গুমেন্ট। সাম মে আর্গিউ দ্যাট, কেউ বিতর্ক করতে পারে যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। ওই যে বিপক্ষ দল বা তোমার যে ভিন্ন মত যারা বলছে, তারা কি কথা বলতে পারে, তুমি এটা স্বীকার করে নিচ্ছ এখানে। এরপর কনসিডার রিফিউট, ওই লেখাটাকে তোমাকে এখন কি করতে হবে? রিফিউট করতে হবে, অর্থাৎ ওটাকে বাতিল বলে প্রমাণ করতে হবে। তাহলে বাতিল প্রমাণ করতে এখানে টেমপ্লেটটা দিয়েছে কি দেখো, despite the fact that, in spite of the fact that, although, even though, despite তো সত্ত্বেও, এই বিষয়টা এমন হওয়া সত্ত্বেও, যদিও, দো, অপোজিং পয়েন্ট অফ ভিউ ইউর আর্গুমেন্ট। ঠিক আছে, মানে বিপক্ষ মতটা তুমি এখানে দিয়ে সাথে সাথে তোমার মতামতটা বসাই দিতে হবে। যেমন উই মে রাইট, আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি, in spite of the fact that technology is gradually knocking at the every door gradually, it can't ensure learning but rather distract the students from learning. তো বলা হচ্ছে যে ওই যে in spite of the fact, আমরা টেমপ্লেট থেকে উদাহরণ থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, কি করে যে গ্রাজুয়ালি নকিং অ্যাট দ্য ডোর গ্রাজুয়ালি, যেহেতু যদিও আমাদের দরজায় করা নেড়েই যাচ্ছে, ইট ক্যান্ট এনশিওর লার্নিং, এটা পড়াটা নিশ্চিত করতে পারছে না, বাট রাদার ডিস্ট্রাক্ট, এবং কি করে ডিস্ট্রাক্ট করছে মানে কি, ভুলিয়ে দিচ্ছে দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং, শিক্ষার্থীদেরকে পড়াশোনার থেকে একটু ব্যাঘাত তৈরি করছে। ওকে, আর্গিউ ইউর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট অ্যান্ড দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং। এখন এখানে একটু বিতর্ক করতে হবে, যেটা হচ্ছে তো একটা ভিন্নমত, তারা যেটা দিচ্ছে ওদেরটা ভুল, তোমারটা সঠিক কেন, সেটা এখানে উল্লেখ করতে হবে। যে ইনফ্যাক্ট অ্যাজ উই ক্যান সি ইন স্টাডিজ, এবং গবেষণায় কি আছে, একটা মতামত দিতে হবে যে আসলে অনলাইন শিক্ষাটা কেন একটু অফলাইনের চেয়ে পিছিয়ে আছে, সেটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, এক্সপ্লেইন দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোইং ট্রানজিশনাল এক্সপ্রেশন। ট্রানজিশনাল মানে কি, একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে তুমি ট্রানজিশনে যাচ্ছ, একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছ, তো আগের কথার সাথে পরের কথা প্যারাগ্রাফে একটা মিল থাকবে, এটা হচ্ছে ট্রানজিশন। তো হোয়াট ইট মিনস ইজ দ্যাট, এটা বলতে যা বোঝানো হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় ক্লিয়ারলি পরিষ্কারভাবে, এই যে উই ক্যান রাইট, আমরা ঠিক এই অংশটুকুতে একটা মতামত দেওয়া হলো আর কি। ঠিক আছে, তো পুরোটা কথা দেখো, ওই যে আমরা বডি প্যারাগ্রাফ 3-তে যে কাউন্টার আর্গুমেন্টের অংশটুকুতে উপরে যে লেখাগুলো আমরা দেখতে পেয়েছি, এখানে যেমন এখানে, তারপরে এই যে এখানে পুরোটা লেখাকে নিয়ে আসছে এই জায়গাতে। আচ্ছা, এবার কনক্লুশনে কি করতে হয়?
কনক্লুশনে বলছে ডোন্ট ইন্ট্রোডিউস এনি ইনফরমেশন ইনটু দ্য কনক্লুশন। এখানে নতুন কোনো ইনফরমেশন আনা যাবে না, জাস্ট সিনথেসাইজ করতে বলছে। সিনথেসাইজ করা মানে কি? সিনথেসাইজ করতে বলছে যে আগে যে তথ্যগুলো আছে সেগুলোকে জাস্ট হালকা করে বিশ্লেষণ করবে এবং রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, এবং আবার রিস্টেট আবার পুনরায় 1-2 লাইনের মধ্যে এই কথা বলবে যে টপিকটা সেটা কেন গুরুত্বপূর্ণ। রিভিউ দ্য মেইন পয়েন্টস, এখানে মূল যে পয়েন্ট আছে সেটা রিভিউ করে লিখবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কনক্লুশনটা, উপসংহার যাকে বলে বাংলায়। আচ্ছা, ওকে, এখানে তেমন কিছু নেই, আমরা কনক্লুশনটা দেখলাম। এরপরে বলছি এডিট ইউর রাইটিং, লেখাতে কোনো ভুল থাকলে এডিট করতে হবে। কি কি করতে হবে? লিঙ্কিং ওয়ার্ড মানে যুক্ত করতে হবে, হাউএভার, মোরওভার, অলদো, ডেসপাইট, এগুলো। বেটার ভোকাবুলারি, ভালো কোনো শব্দ থাকলে সেটা ব্যবহার করতে বলছে। তারপরে শর্ট সেন্টেন্স, লং সেন্টেন্স লিখতে বলছে, ঠিক আছে। তারপরে বলছে যে কোনো কথা যেন বারবার ঘুরে ফিরে একই কথা যেন না চলে আসে, আর্গুমেন্টটা যেন ক্লিয়ার হয়, ঠিক আছে। এরপর ফাইনাল ড্রাফট করতে বলছে। ওকে, আমরা রিভাইজ করতেছি, খেয়াল করে দেখো, ক্লাসটা শেষ করার আগে এই অংশটুকু আবার রিভাইজ করতে পারি। দেখো এখানে আছে, তুমি একবার রিডিং করে দেখতে পারো। তারপরে 3.2-তে এটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউগুলো আমরা দেখি শেষ করবো ক্লাসটা। দেখি হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে প্রথম অংশ কি? এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপর হুইচ অফ দিস ডেসক্রাইবস দ্য টপিক অফ আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসের টপিকটা কেমন হয়ে থাকে? হচ্ছে থিসিসের স্টেটমেন্ট হবে। হাউ মেনি পার্টস ইজ দ্য আর্গুমেন্টেটিভ এসে মেড আপ অফ। একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। Which of these is required to be chosen before working on argumentative essay? Argumentative essay কাজ করার নিয়ে কোন বিষয়টা চুজ করতে বলছে? যে প্রথমে হচ্ছে কি, প্রথমে টপিক সেন্টেন্স লাগবে, তাই না? এইটা আনসার। Which of these support the writer's claim? রাইটারের যে মতের পক্ষে যে দাবিটা সেটাকে কোনটা সাপোর্ট করে? রিজনিং মানে হচ্ছে যুক্তিটা। হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ এন এসে? একটা প্রবন্ধের মূল আর্গুমেন্টটা কোনটা? ব্যাখ্যাটা, ঠিক আছে। এক্সপ্লেনেশন, এখানে ব্যাখ্যা করতে না পারলে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 যদি ব্যাখ্যা করা না যায় বিষয়গুলো, তাহলে এটা কোনো আর্গুমেন্টই জমবে না। হোয়াট ইজ দ্য মেইন ইনফরমেশন দ্যাট সাপোর্টস দ্য রাইটার্স রিজন? রাইটারের যে যুক্তিটা সেটাকে কোনটা সাপোর্ট করে? এভিডেন্স, প্রমাণ, সরি। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিফিউট? এই যে একটা মতকে রিফিউট করা মানে কি? বাতিল প্রমাণ করা। সেটার উদ্দেশ্যটা কি, কেন হবে? টু প্রুভ দ্যাট দ্য অপোজিং অপিনিয়ন ইজ রং। বিরুদ্ধে বিপক্ষ যে মতটা দিচ্ছে সেটা যে ভুল, কেন সেটা ভুল সেটা প্রমাণ করাটা হচ্ছে রিফিউট করা। ফ্যাক্ট এন্ড ডাটা দ্যাট সাপোর্টস রিজনিং ইন আর্গুমেন্টেটিভ এসেস আর কল্ড এভিডেন্স। প্রমাণ, এভিডেন্স মানে প্রমাণ, সেটা কি কি দেখায়? ফ্যাক্ট এবং ডাটা দেখাবে, ঠিক আছে। কেন? ওই যে বক্তব্যটা দেয়া হয়েছে তার পক্ষে যুক্তি হিসেবে। দ্য পারপাস অফ দ্য কনক্লুশন ইজ টু, কনক্লুশনের পারপাসটা কি? রিস্টেট দ্য আর্গুমেন্ট অ্যান্ড দ্য রিজন। আমি এতক্ষণ যে মানে মতামতটা দিলাম সেটার আবার তুলে নিয়ে আসা এবং রিজন করা, আবার যুক্তিটা 1-2 লাইনের মধ্যে দেখানো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা একটু বড়ই হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ অনেকটা বড়ই হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার কথা বলবো। অলরেডি সাবস্ক্রাইব করলে, লাইক শেয়ার করে অন্যদের সাথে শেয়ার করলে অন্যদের উপকার হবে। কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।